ইউক্রেনের আকাশে যে ড্রোন একসময় মানুষের ঘুম কেড়ে নিয়েছিল, সে একই ভয় এখন নেমে এসেছে মধ্যপ্রাচ্যে। ইরানের তৈরি ডেল্টা উইং শাহেদ 136 একটি ছোট কিন্তু ভয়ঙ্কর অস্ত্র। এর দাম মাত্র $50,000, কিন্তু এর শব্দ কর্কশ কানে বাজে, আর সেই শব্দ মানেই বিপদ খুব কাছে। 48 ঘন্টায় বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, পুরো উপসাগরীয় অঞ্চল কেঁপে উঠেছে ইরানের শত শত শাহেদ ড্রোনের হামলায়। তেহরান যেন এক নতুন বার্তা দিয়েছে, আমরা শুধু প্রতিরক্ষা করব না, আমরা পৌঁছে যাব তোমাদের আকাশে। বাহরাইন থেকে পাওয়া একটি ভিডিও, অন্ধকার রাত, হঠাৎ কর্কশ শব্দ, একটি ড্রোন সোজা ধেয়ে আসছে, তারপর ধাক্কা, একটি বহুতল ভবনে সরাসরি আঘাত, ব্যালকনিতে আগুন জ্বলছে, জ্বলন্ত ধ্বংসাবশেষ নিচে পড়ে যাচ্ছে। আর একটি ভিডিওতে দেখা গেছে একটি ড্রোন উড়ে যাচ্ছে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরের ওপর দিয়ে, তারপর সেটি নিচে নেমে আঘাত হানে একটি রাডার ড্রোনে। একটি নিখুঁত হামলা, সংখ্যার ভেতর লুকানো ভয়, পরিসংখ্যানটা আরও ভয়ঙ্কর। মাত্র কয়েকদিনে 1000-এর বেশি ড্রোন ছোড়া হয়েছে। শুধু সংযুক্ত আরব আমিরাতে হামলা হয়েছে 689টি ড্রোন দিয়ে। এর মধ্যে 645টি ভূপাতিত, কিন্তু 44টি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। মাত্র 6% সফলতা, কিন্তু সেটাই যথেষ্ট, কারণ প্রতিটি সফল আঘাত মানেই আগুন, ধ্বংস, আতঙ্ক। কিভাবে কাজ করে এই ড্রোন? এই ড্রোন দেখতে ছোট, কিন্তু এর কৌশল বড়। দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার, ডানার বিস্তার 2.5 মিটার, বিস্ফোরক বহন প্রায় 50 কেজি। এটি দ্রুত নয়, কিন্তু চতুর। নিচ দিয়ে উড়ে রাডার ফাঁকি দেয়, আগে থেকেই নির্ধারিত পথ অনুসরণ করে, শেষ মুহূর্তে লক্ষ্যবস্তুর ওপর ঝাঁপিয়ে পড়ে। কখনো অপারেটর দূর থেকে নিয়ন্ত্রণও করতে পারে, মানে শেষ সেকেন্ডেও দিক বদল সম্ভব। যুদ্ধের নতুন কৌশল, ঝাঁক। এই ড্রোন একা আসে না, এরা আসে ঝাঁক বেঁধে। রাশিয়া ইতিমধ্যে ইউক্রেনে এই কৌশল ব্যবহার করেছে। একসঙ্গে শত শত ড্রোন, সঙ্গে ডেকয়, ভুয়া লক্ষ্য। প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়, আসল ক্ষেপণাস্ত্র তখন আঘাত হানে। এই কৌশলই এখন মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে। আগুন ছড়িয়ে পড়ছে তেল নগরীতেও। সৌদি আরবের রাশ তানুরা সবচেয়ে বড় তেল শোধনাগারগুলোর একটি। সেখানে ড্রোন হামলার পর আগুন লেগেছে, কারখানা বন্ধ, উৎপাদন থেমে গেছে। এটা শুধু সামরিক আঘাত নয়, এটা অর্থনীতির ওপর আঘাত, জ্বালানি বাজারের ওপর চাপ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। দেশটি নিজস্ব উন্নত প্রযুক্তির মিসাইল ও ড্রোনের বিশাল ভাণ্ডার ব্যবহার করে কেবল পাল্টা হামলা করছে না, বরং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ দিচ্ছে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ওয়ান ওয়ে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে। এসব অস্ত্র দীর্ঘ দূরত্ব পেরিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করছে। ইরানের পাল্টা হামলার কৌশল স্তরভিত্তিক এবং প্রচলিত বিমান বাহিনীর শক্তির সঙ্গে সমন্বিত। দেশের বিভিন্ন উৎক্ষেপণ কেন্দ্রকে নিরাপদ স্থানে ছড়িয়ে রাখার মাধ্যমে ইরান ক্রমাগত হামলার সময়ও কার্যক্রম চালিয়ে যেতে পারে। একদিকে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে একের পর এক মিসাইল আর ড্রোন হামলা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কি সত্যিই কাজ করছে, নাকি ইরানি আক্রমণে ফাঁক বের হয়ে যাচ্ছে? 2 মার্চ পরিস্থিতি হঠাৎ করে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। ইরান তাদের হামলা বাড়িয়ে দেয়। শুধু ইসরায়েল না, পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ে আঘাত। টার্গেট কোথায়? ইরাকের ঘাঁটি, সিরিয়ার এলাকা, বাহরাইন, কুয়েত, এমনকি সাইপ্রাসে ব্রিটিশ ঘাঁটি। প্রধান হামলাগুলো: ইরাক, বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা। ইরবিলেও একই ধরনের আঘাত। বার্তা পরিষ্কার, ইরাক এখন প্রক্সি যুদ্ধের কেন্দ্র। বাহরাইন, মিসাইল ভেঙে পড়লেও বিপদ থামে না, ধ্বংসাবশেষ পড়ে, আগুন লাগে, একজন নিহত। মানে ইন্টারসেপ্ট করলেও ঝুঁকি শেষ হয় না। সিরিয়া, আকাশে মিসাইল আটকানো হয়, কিন্তু টুকরো পড়ে মানুষ আহত। সাইপ্রাস, ইউকে ঘাঁটি। আর AF একরতিরিতে ড্রোন আঘাত, বড় ক্ষতি না হলেও সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে। এটা গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমা ঘাঁটিও এখন সরাসরি টার্গেট। কুয়েত, আকাশে একাধিক টার্গেট ধ্বংস করা হয়, একই সময়ে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত। আরেকটি খবর, মার্কিন দূতাবাস এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বড় কৌশল, ইরান কি করছে? ইরানের স্ট্র্যাটেজি খুব স্মার্ট। এক জায়গায় না, অনেক জায়গায় হামলা। ড্রোন আর মিসাইল একসাথে, সরাসরি না, প্রক্সি গ্রুপ ব্যবহার। যেমন হিজবুল্লাহ ইতিমধ্যে ইসরায়েলে হামলা শুরু করেছে। এতে প্রতিরক্ষা বিভক্ত হয়ে যায়, চাপ বাড়ে, ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে। যুদ্ধের নতুন ফ্রন্ট, লেবানন।
বৈরুতে ইসরায়েল হামলা চালিয়েছে, উত্তর সীমান্তে আবার যুদ্ধ শুরু। যুদ্ধ এখন বহু ফ্রন্টে ছড়িয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের প্রেক্ষাপটে ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় তেহরানের প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র সমালোচনা করে বেইজিং একে জঙ্গলের আইন এর সঙ্গে তুলনা করেছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে ফোন করে বেইজিংয়ের অবস্থান পরিষ্কার করেছেন। ওয়াং ই বলেন, চীন ও ইরানের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বকে বেইজিং অত্যন্ত গুরুত্ব দেয়। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় মর্যাদা রক্ষায় চীন পূর্ণ সমর্থন জানায়। পাশাপাশি ইরানের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে থাকবে বেইজিং। ওয়াং ই অবিলম্বে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তাদের সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা যেন আর বৃদ্ধি না পায় এবং এই সংঘাত যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখা জরুরি। আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। তেহরান থেকে প্রকাশিত খবরে জানানো হয়, ইসরায়েল অধিকৃত হাইফা শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ। রাতের আকাশ হঠাৎ করে আলোকিত হয়ে উঠেছে। একটার পর একটা আগুনের রেখা নিচে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলো ঠিক এমনই দৃশ্য দেখাচ্ছে। ইসরায়েলের আকাশে যেন আগুনের বৃষ্টি। প্রশ্নটা এখন সবার মনে, এগুলো কি ক্লাস্টার বোমা নাকি ভেঙে যাওয়া ক্ষেপণাস্ত্রের টুকরো? ক্লাস্টার অস্ত্র আসলে কি? সহজভাবে বললে, ক্লাস্টার মিউনিশন হলো এমন এক ধরনের বোমা যা আকাশে গিয়ে একটা বড় বিস্ফোরণ না হয়ে মাঝপথে খুলে যায়, তারপর ছড়িয়ে দেয় অনেক ছোট ছোট বোমা। একটি ব্যালিস্টিক মিসাইল যদি ক্লাস্টার ওয়ারহেড বহন করে, তাহলে প্রায় 7 কিলোমিটার উচ্চতায় গিয়ে এটি খুলে যায়, তারপর ছড়িয়ে দেয় প্রায় 20টি ছোট বোমা। প্রতিটি বোমায় থাকে প্রায় 2.5 কেজি বিস্ফোরক। পুরো এলাকা কভার করতে পারে প্রায় 8 কিলোমিটার পর্যন্ত, মানে একসাথে বড় এলাকা জুড়ে আঘাত করা যায়। কেন এই অস্ত্র বিপজ্জনক? এই ছোট বোমাগুলো টার্গেট ঠিক করে না, যেদিকে পড়ে সেখানেই বিস্ফোরণ হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, অনেক সময় এগুলো ফাটে না, পরে মাটিতে পড়ে থাকে। তখন এগুলো ল্যান্ডমাইনের মতো বিপজ্জনক হয়ে যায়। আসলে কি ঘটেছে? ভিডিওতে দেখা গেছে আকাশে অনেকগুলো আগুনের টুকরো, একসাথে প্রায় 20 থেকে 25টি আলো। এটি দেখে ধারণা করা হচ্ছে ক্লাস্টার সাবমিউনিশন ব্যবহার হতে পারে, তবে এখনও নিশ্চিতভাবে বলা হয়নি। এগুলো ক্লাস্টার বোমা নাকি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া মিসাইলের ধ্বংসাবশেষ? ইসরায়েলের দাবি, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস জানিয়েছে ইরান আগে এমন ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে। বাস্তব চিত্র, শহরের ভেতরে আঘাত। একটি ভিডিওতে দেখা গেছে শহরের মাঝখানে বড় গর্ত, অনেক মানুষ আহত, আশেপাশে ভবন ক্ষতিগ্রস্ত। যুদ্ধ ছড়িয়ে পড়ছে পুরো উপসাগরে। এই সংঘাত এখন শুধু ইসরায়েলি সীমাবদ্ধ নেই। আবুধাবি, ড্রোন ধ্বংসের পর টুকরো পড়ে ইসরায়েলি দূতাবাসের কাছের ভবনে আঘাত। দুবাই, বাড়ির ওপর পড়ে ড্রোনের টুকরো, 2 জন আহত। বিমানবন্দরও বিখ্যাত হোটেল ক্ষতিগ্রস্ত। জেবেল আলী বন্দর, আগুন লেগে যায়, কালো ধোঁয়া আকাশে। এই বন্দর দিয়ে বিশ্বের প্রায় 10% কন্টেইনার ট্রাফিক যায়। সাময়িকভাবে কার্যক্রম বন্ধ। ওমান, প্রথমবারের মতো হামলা, একটি বন্দরে ড্রোন আঘাত, 1 জন আহত। বড় ঝুঁকি, অর্থনীতি ও নিরাপত্তা। এই সংঘাত এখন বিমান চলাচল, জাহাজ চলাচল, কূটনৈতিক এলাকা সবকিছুকে ঝুঁকির মধ্যে ফেলছে। অর্থাৎ এটা শুধু যুদ্ধ না, পুরো অঞ্চলের লাইফলাইন কাঁপছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাতে এখন পর্যন্ত 4 জন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড। এর আগে 3 জন নিহতর খবর জানিয়েছিল দেশটি। গুরুতর আহত একজন সেনা সদস্যের সোমবার মৃত্যু হয়েছে বলে সেন্ট্রাল কমান্ড জানায়। এদিকে 4 জন সেনার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট। তিনি বলেন, এই সেনারা ছিল আমাদের জাতির সেরা সন্তান। কুয়েতে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যা প্রাথমিকভাবে F-15 মডেলের বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC-কে বলেছিলেন, অস্ত্র ফেলে দাও, না হলে নিশ্চিত মৃত্যু। শুনতে খুব শক্তিশালী বার্তা, কিন্তু বাস্তবে একদম উল্টো হলো। ইরান আত্মসমর্পণ তো করেনি, বরং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল সহ বিভিন্ন মার্কিন ঘাঁটির দিকে।
প্রশ্নটা তাই, ট্রাম্প কি আইআরজিসি এর শক্তি সম্পর্কে ভুল ধারণা করেছিলেন? আইআরজিসি আসলে কি? আইআরজিসি হলো ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক ও রাজনৈতিক বাহিনী। এটা 1979 সালের ইসলামী বিপ্লবের পর গড়ে ওঠে। নেতৃত্বে ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। এর মূল কাজ ইসলামী বিপ্লবকে রক্ষা করা, দেশের সর্বোচ্চ নেতা এর প্রতি সম্পূর্ণ আনুগত্য রাখা। এরা সাধারণ সেনাবাহিনীর মতো নয়। তারা সরাসরি রাষ্ট্রপ্রধান নয়, বরং ধর্মীয় নেতার প্রতি অনুগত। তাদের নিজস্ব স্থল, নৌ, বিমান বাহিনী আছে। এমনকি বিদেশে গোপন অপারেশন চালানোর জন্য কুদস ফোর্সও আছে। সহজভাবে বললে আইআরজিসি হলো সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা আর রাজনৈতিক শক্তি। বাসিজ দেখতে সাধারণ কিন্তু ভয়ঙ্কর শক্তি। আইআরজিসি এর অধীনে আরেকটি শক্তিশালী বাহিনী হলো বাসিজ। এটা মূলত স্বেচ্ছাসেবক বাহিনী। সদস্য সংখ্যা প্রায় 4.5 লাখ। বেশিরভাগই তরুণ, নিম্নবিত্ত ও ধর্মীয়ভাবে অনুপ্রাণিত। তাদের কাজ কি? সরকার বিরোধী আন্দোলন দমন, যুদ্ধের সময়ে ফ্রন্ট লাইনে লড়াই, প্রয়োজনে আত্মাহুতি মিশনেও অংশগ্রহণ। 2009 সালের আন্দোলন, 2022 সালের আন্দোলন, সব জায়গাতেই বাসিজ ছিল সরকারের পক্ষে। আইআরজিসি ও বাসিজ শুধু সেনা না, তারা বিশ্বাস করে তারা ধর্ম ও রাষ্ট্র রক্ষা করছে। তাদের কাছে মৃত্যু মানে শহীদ হওয়া, আত্মসমর্পণ মানে বিশ্বাসঘাতকতা। তাই মৃত্যুর ভয় দেখিয়ে তাদের ভাঙা প্রায় অসম্ভব। আইআরজিসি শুধু যুদ্ধ করে না, তারা ইরানের অর্থনীতির বড় অংশ নিয়ন্ত্রণ করে। তেল, নির্মাণ, টেলিকম সবখানে তাদের প্রভাব। অর্থাৎ তারা শুধু সৈনিক না, তারা সিস্টেমের মালিক। এমন অবস্থায় কেউ কেন নিজের ক্ষমতা ছাড়বে? শক্তিশালী কাঠামো। আইআরজিসি এর ভেতরে একাধিক স্তরের নেতৃত্ব আছে। একজন নেতা মারা গেলেও সঙ্গে সঙ্গে নতুন নেতা আসে। এমনকি খামেনির মৃত্যুর পরও কাঠামো ভেঙে পড়েনি। আঞ্চলিক কৌশল। আইআরজিসি শুধু ইরানে সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যে বিভিন্ন মিত্রগোষ্ঠীর সাথে কাজ করে, যাকে বলা হয় এক্সিস অফ রেজিস্ট্যান্স। তাই তারা যুদ্ধকে শুধু দেশের ভেতরের বিষয় হিসেবে দেখে না, এটা তাদের কাছে বড় লড়াই। সামনে কি হতে পারে? বিশ্লেষকদের মতে ট্রাম্পের হুমকি আইআরজিসিকে দুর্বল না করে বরং আরও শক্তিশালী করেছে। এমনকি ভবিষ্যতে আইআরজিসি সরাসরি রাষ্ট্র ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে। জোনাথন প্যানিকভ, যিনি অ্যাটলান্টিক কাউন্সিল এর স্ক্রসফট মিডল ইস্ট সিকিউরিটি ইনিশিয়েটিভের পরিচালক, তিনি বলেন, ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন হলেও সেখানে গণতন্ত্র আসার সম্ভাবনা কম। বরং এমন একটি সামরিক নিয়ন্ত্রিত রাষ্ট্র গড়ে উঠতে পারে যেখানে নতুন একজন সর্বোচ্চ নেতাকে শুধু প্রতীক হিসেবে সামনে আনা হবে, যাতে রক্ষণশীল ইরানিদের সন্তুষ্ট রাখা যায়। কিন্তু প্রকৃত ক্ষমতা থাকবে আইআরজিসি এর হাতেই। ইরান মার্কিন সংঘাত। হিজবুল্লাহ বলছে জবাব দেব। যুদ্ধের কারণ কি ইরানের তেল নাকি পারমাণবিক অস্ত্র? মধ্যপ্রাচ্যের উত্তেজনা ক্রমশ তীব্র হচ্ছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে লেবাননের প্রভাবশালী শিয়া সংগঠন হিজবুল্লাহ জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। হিজবুল্লাহর মহাসচিব নাইম কাশেম রবিবার এক বিবৃতিতে বলেন, আমরা সম্মান ও প্রতিরোধের ক্ষেত্র কখনো ছাড়ব না। তিনি আরও বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলাকে অপরাধের সর্বোচ্চ হিসেবে ধরা হবে। কাশেম যোগ করেন, বিধাতার নির্দেশনা ও সমর্থনের ওপর আস্থা রেখে আমরা এই আগ্রাসন মোকাবেলায় আমাদের কর্তব্য পালন করব। হিজবুল্লাহ লেবাননের একটি প্রভাবশালী রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন। তারা দেশটির সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণও হাতে রেখেছে। ইরান তাদের প্রতিষ্ঠায় সহায়তা করে। এই সংঘাতকে অনেকে শুধুমাত্র পারমাণবিক হুমকি হিসেবে দেখলেও বাস্তবে এখানে আরও গভীর স্বার্থ লুকিয়ে আছে। মিডিয়া যখন বারবার পারমাণবিক শব্দটি ব্যবহার করে, তখন বিনিয়োগকারীরা প্রশ্ন করছেন, এটি কি আসলে ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয়, নাকি এটা শক্তি ও জ্বালানি নিয়ন্ত্রণের খেলা? মানচিত্রটি দেখলেই বিষয়টি বোঝা যায়। ইরান হরমুজ প্রণালীর পাশে অবস্থিত। বিশ্বের প্রায় 20% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবহন হয়। এই পথটি যদি ক্ষতিগ্রস্ত হয়, তেলের দাম সঙ্গে সঙ্গে বেড়ে যায়। দাম বাড়লে মুদ্রাস্ফীতি বেড়ে যায়, মুদ্রার মান নেমে যায়, আর অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত হয়। তাই এই অঞ্চলের সামরিক অবস্থান সবসময় জ্বালানি রুটের সঙ্গে জড়িত। পারমাণবিক বিষয়টি হচ্ছে প্ররোচনা, ভয় সৃষ্টি করার হাতিয়ার। কিন্তু বাস্তব শক্তি আসলে তেল এবং গ্যাসের নিয়ন্ত্রণে। আধুনিক অর্থনীতি ইউরেনিয়ামে নয়, তেল ও গ্যাসে চলতে থাকে। শিল্প উৎপাদন, সামরিক পরিবহন, জাহাজ চলাচল, বাণিজ্য, মুদ্রা চাহিদা সবকিছু জ্বালানির ওপর নির্ভরশীল। যে অঞ্চলটি জ্বালানি নিয়ন্ত্রণ করে, সেই অঞ্চলের দামের ওপর প্রভাব রাখতে পারে। যদিও সংবাদ মাধ্যম পারমাণবিক হুমকি নিয়ে শোরগোল করছে, বাস্তবে তেলের দামের ওঠানামাই বিশ্ব অর্থনীতিতে প্রকৃত প্রভাব ফেলছে। তেলের অস্থিরতায় সোনার দাম বেড়ে যায়, প্রতিরক্ষা খাতের শেয়ার উড়ন্ত হয়ে ওঠে, বিমার খরচ বৃদ্ধি পায়, উদীয়মান বাজারের মুদ্রা দুলতে থাকে। অর্থনীতিতে এই ঝুঁকি পরিচালিত হয় মূলত জ্বালানি দিয়ে।
সুতরাং মধ্যপ্রাচ্যের সংঘাতে পারমাণবিক অস্ত্র শুধুই কারণ, আর তেল হচ্ছে মূল চালিকা শক্তি। ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধের আলো শুরু করে, কিন্তু তেল এবং মুদ্রার স্থিতিশীলতা নির্ধারণ করে যুদ্ধের শেষ বিন্দু। যারা মূল নৈতিক দিক নিয়ে বিতর্কে মগ্ন, তারা মূল বিষয়টি মিস করে। আর যারা অর্থনৈতিক প্রজ্ঞা রাখে, তারা বুঝে যারা জ্বালানি নিয়ন্ত্রণ করে তারা পুরো ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহর জবাব দেওয়ার ঘোষণা এবং ইরানের দৃঢ় অবস্থান শুধু রাজনৈতিক বা সামরিক উত্তেজনা নয়, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা এবং অর্থনীতিকেও ঝুঁকির মুখে ফেলছে। হরমুজ প্রণালী এখন কেবল একটি নৌপথ নয়, এটি শক্তি, অর্থনীতি এবং বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে কড়া প্রতিশোধ নিচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। ইরান কাতার, বাহরাইন, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র বর্ষণ করেছে। দাবি করা হয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র ৩,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্ব যেতে সক্ষম। আইআরজিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে হুমকি দিচ্ছে। তারা বলছে ট্রাম্প ও নেতানিয়াহু লাল রেখা অতিক্রম করেছেন। ইরানের ফাতা-2 মিসাইলের হাইপারসনিক গতি প্রায় ম্যাক ১৩। এই মিসাইল কি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংস করার জন্য প্রস্তুত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী কি ইরানি ক্ষেপণাস্ত্রের হামলার সামনে ভেঙে যেতে পারে? ইরান ৩,০০০-এর বেশি ক্ষেপণাস্ত্র মার্কিন অবস্থানের দিকে সাজাচ্ছে। মধ্যপ্রাচ্য কি এমন এক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে যা কয়েক দশক ধরেই দেখা যায়নি? ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে সাম্প্রতিক উত্তেজনার সময় ইরানি স্থল থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। ইরান থেকে মধ্য ইসরায়েলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। প্রাথমিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী বিশ্লেষকরা বলছেন এই উৎক্ষেপণগুলি ইরানের প্রথম প্রতিশোধের তরঙ্গ হতে পারে, যা মার্কিন ইসরায়েল যৌথ হামলার প্রতিক্রিয়ায় পরিচালিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। এই বিনিময় চলাকালীন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বিশ্লেষণ শুরু করেছেন যে ইরান কোন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে ব্যাপক প্রতিশোধ অভিযান চালানোর জন্য। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি। ইরানের ক্ষেপণাস্ত্র বাহিনীতে রয়েছে বিভিন্ন দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শাহাব-1 প্রায় ৩০০ কিলোমিটার পরিসর, ৭৭০ থেকে ১,০০০ কিলোমিটার ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, ছোট দূরত্বের সুনির্দিষ্ট হামলার জন্য উপযুক্ত। শাহাব-2 প্রায় ৫০০ কিলোমিটার পরিসর, ৭০০ কেজি পর্যন্ত প্যালট বহন, পূর্বের ক্ষেপণাস্ত্রের চেয়ে বেশি দূরত্বে আঘাত করতে সক্ষম। CH-M1 প্রায় ৭০০ থেকে ৮০০ কিলোমিটার পরিসর, ৬৫০ কেজি প্যালট, আঞ্চলিক লক্ষ্যবস্তুতে উন্নত আঘাত। ফার-110 পরিবার প্রায় ৩০০ কিলোমিটার পরিসর, ৪৫০ কেজি প্যালট, সুনির্দিষ্ট ছোট দূরত্বের হামলার জন্য। দূরপাল্লার ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এগুলো সাধারণত ১,০০০ থেকে ৩,০০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এবং সরাসরি ইসরায়েল বা আঞ্চলিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। খোররামশার-4 এটি ইরানের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ২,০০০ কিলোমিটার এবং এটি ১৫০০ কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে। সেজিল ২,০০০ থেকে ২৫০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি কঠিন জ্বালানি চালিত এবং অত্যন্ত দ্রুত গতিসম্পন্ন। ইমাদ ১৭০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি নিখুঁতভাবে লক্ষ্যভেদে সক্ষম। শাহাব-3 ১৩০০ থেকে ২,০০০ কিলোমিটার পাল্লার এটি ইরানের একটি নির্ভরযোগ্য ও পুরনো সংস্করণ। হাজ কাশেম ১৪০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি জেনারেল কাশেম সোলাইমানির স্মরণে নামাঙ্কিত। খাইবার শেকান ১৪৫০ কিলোমিটার পাল্লার একটি নির্ভুল লক্ষ্যভেদী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান সম্প্রতি হাইপারসনিক প্রযুক্তি যুক্ত করেছে, যা শব্দের চেয়ে ৫ থেকে ১৩ গুণ বেশি গতিতে চলতে পারে, ফলে এগুলো প্রতিরোধ করা কঠিন। ফাতা-1 ও ফাতা-2 অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে সক্ষম। ইরান নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে প্রতিষ্ঠার জন্য এই ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিরোধ ও পাল্টা আক্রমণের সক্ষমতা হিসেবে বিবেচনা করে। বিশেষ করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হুমকির বিপরীতে এই ক্ষেপণাস্ত্রগুলো গুরুত্বপূর্ণ। সাইরেন একটার পর একটা। শহরের আকাশ কাঁপছে শব্দে, আতঙ্কে, অজানা এক ভবিষ্যতের আশঙ্কায়। ইসরায়েলের শহরগুলোতে হঠাৎ করেই বেজে উঠল সতর্ক সংকেত। সেই মুহূর্তে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়, ইসরায়েলে ইরানের হামলা। মাত্র কয়েক মিনিটের মধ্যে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর হোম ফ্রন্ট কমান্ড নাগরিকদের নির্দেশ দিল, বোমা শেল্টারের কাছে থাকুন, নিরাপদ কক্ষে প্রস্তুত রাখুন। রাস্তাগুলো থমকে গেল, মানুষ ছুটে গেল ঘরের ভিতরে, জনসমাগমের জায়গাগুলো ফাঁকা হয়ে গেল মুহূর্তেই, যেন যুদ্ধের অপেক্ষায় নিঃশ্বাস আটকে আছে। হামলার সাথে সাথেই ইসরায়েল তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, সব বেসামরিক ফ্লাইট স্থগিত, এয়ারপোর্টগুলো হয়ে যায় প্রায় মৃত শহর। পরিবহন মন্ত্রণালয় সরাসরি জানিয়ে দেয় এখন কেউ এয়ারপোর্টে আসবেন না। বিদেশে থাকা যাত্রীদের বলা হয় এয়ারলাইন্স আর মিডিয়ার আপডেট দেখুন, অপেক্ষা করুন।
সরকারি ঘোষণা, পরিস্থিতি স্বাভাবিক হলে অন্তত 24 ঘন্টা আগে জানিয়ে ফ্লাইট চালু করা হবে। ইসরায়েল ইরানে হামলাকে বলছে প্রি-এম্পটিভ স্ট্রাইক, অর্থাৎ আগাম হামলা যাতে শত্রুর সম্ভাব্য আক্রমণ ঠেকানো যায়। কিন্তু কয়েক ঘন্টার মাঝে জবাব দিতে শুরু করে ইরান। হামলার পরপরই ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সাইরেন বেজে ওঠে বিভিন্ন শহরে। নাগরিকদের বলা হয় শেল্টারের কাছে থাকুন, কিন্তু এখনই ঢুকবেন না। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিকে টার্গেট করেছে। কাতারের দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের রাজধানী দোহায় আবারও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এর আগেও 28 ফেব্রুয়ারি আরেক দফায় হামলার ঘটনা ঘটে। তখন কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে তারা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, যা দৃশ্যত এই অঞ্চলের বৃহত্তম আমেরিকান সামরিক ঘাঁটি আল উদেইদ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সিনিয়র রাজনৈতিক নেতা ও সেনাপ্রধান নিহত হওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তা সঠিক নয় বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন বলে এক্স পোস্টে জানিয়েছেন তার নির্বাহী ডেপুটি মোহাম্মদ জাফর কিয়ামফানা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটি আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। বার্তা সংস্থা এএফপি তাদের সংবাদদাতাদের বরাতে জানিয়েছে, ইরাকের উত্তরাঞ্চলীয় শহর ইরবিলে যুক্তরাষ্ট্রের কনসুলেটের কাছে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কনসুলেটের নিকটবর্তী এলাকার এক বাসিন্দা বলেছেন, আমি কমপক্ষে 3টি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি। আমার বাড়ি কেঁপে উঠেছিল। ইরানে হামলার ছবি প্রকাশ করেছে ইসরায়েল। হামলায় ব্যবহার করা হয়েছিল বাংকার বাস্টার, টমাহকের মতো সমরাস্ত্র। ইরান সৌদি আরবের রাজধানী রিয়াদ ও পূর্বাঞ্চলে হামলা চালিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে তারা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এক ব্যাপক যৌথ হামলা চালানোর পর মার্কিন সামরিক ঘাঁটি থাকা উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো ইরানের পাল্টা হামলার মুখে পড়েছে। ইরান সরকার নিশ্চিত করেছে যে তারা মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি লক্ষ্যে পাল্টা হামলা চালিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্সের খবর অনুযায়ী বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সহ মার্কিন বিমান ঘাঁটি ও অন্যান্য সামরিক রসদ আছে এমন স্থানগুলোতে হামলা চালানো হয়েছে। এবার সৌদি আরবও জানালো তাদের দেশেও আক্রমণ চালানো হয়েছে।